নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে 12টি ঘরে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমাদের এই সিরিজটা কিন্তু মেষ লগ্ন থেকে শুরু হয়েছে এবং পরস্পর মীন লগ্ন মীন রাশি অবধি এই সিরিজটা চলতে থাকবে। যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে এটা একটা বৃষ লগ্নের জন্মকুষ্ঠী। তো আপনাদের যাদের বৃষ লগ্ন বা বৃষ রাশি প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। তাহলে আজকে আমরা এখানে আলোচনা করব বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে কেতুর অবস্থান এবং তার ফলাফল। তো আমরা প্রত্যেকেই জানি বৃষ লগ্ন বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো সেই হিসাবে যদি আমরা দেখি শুক্র এবং কেতু কিন্তু একে অপরের মিত্র, তার কারণ কেতু কিন্তু দৈত্যদের গ্রুপে পড়ছে। এবার বিষয়টা হচ্ছে কিন্তু শুক্রের চিন্তাভাবনা আর কেতুর চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেতু কিন্তু শূন্যতা আর শুক্র কিন্তু আনন্দ সুখ। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এখানে কিন্তু এই কম্বিনেশনটা অনেকটা নেগেটিভ কম্বিনেশন, অনেকে বলে অনেকটা পজিটিভ কম্বিনেশন, সেটা আমরা আলোচনা করলেই পেয়ে যাব। তার কারণ হচ্ছে কি, কেতু আর রাহুর যখন আমরা ফলাফল আলোচনা করি, রাহুর ঠিক বিপরীত কেতু। কারণ কেতু যেরকম রাহু সব কিছুতে ডিলে করায়, সব কিছুকে দেরি করায়, সেই কারণেই রাহুকে শনির ছায়াগ্রহ হিসাবে ধরা হয়। এবং কেতু কিন্তু ঠিক বিপরীত, সব কিছু তাড়াতাড়ি কুইক করতে পছন্দ করায়, সেটা হচ্ছে কিন্তু মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে কেতুকে ধরা হয়। এবার বিষয়টা হচ্ছে কি, কেতুর অবস্থান সম্পর্কে আলোচনা করার আগে একটা কথা বলে দিই, কেতু হচ্ছে এমন একটা গ্রহ যাকে প্রেডিক্ট করা যায় না। তার কারণ তার মাথায় নেই, সে কি চিন্তা করছে, তার মাথার মধ্যে কি ঘুরছে সেটা তো আমরা জানতেই পারছি না। কিন্তু আমরা ভীষণ সৌভাগ্যবান যে আমাদের দেশের মুনি ঋষিরা অবশ্যই দিনের পর দিন রিসার্চ করে এই তথ্যগুলো বার করেছে এবং সেখান থেকে আমরা জেনে আমরা আপনাদের কাছে জানাতে পারছি। তো সেই বিষয়ে যদি দেখি, কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল। তারপরেও আমরা কেতুকে নিয়ে যখন আলোচনা করব, কেতু কি, কেতু হচ্ছে সব কিছু কুইক করতে পছন্দ করে। এবার কেতুকে আমরা কিন্তু পতাকার প্রতীক হিসাবে দেখি, যে সব থেকে উচ্চতায় থাকে। তাহলে কেতুর কাজ কি থাকে? কেতুর কাজ হচ্ছে যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড সব থেকে উচ্চতায় তাকে নিয়ে যেতে চাইবে। এবং উচ্চতায় যখনই আমরা যাব, যখনই আমরা সব থেকে উঁচুতে যেতে চাইবো, তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হবে। সেই কারণেই কিন্তু কেতুকে ডিট্যাচমেন্টের গ্রহ হিসাবে ধরা হয়, যে কেতু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের সুখটাকে কিন্তু সে সরিয়ে দেবে। তার কারণ কি, সেই ঘর রিলেটেড যে কিছু শুভত্ব আছে, পজিটিভিটি আছে, সেটাকে কিন্তু একটা সময় অবধি সে হোল্ড করে রাখে এবং সে যতক্ষণ না টপে পৌঁছাতে পারছে ততক্ষণ কিন্তু সে সুখটা দেয় না। এক কথায় বলা যেতে পারে, যেটা চাই ভালো চাই না তো কোনো কিছুই চাই না। মানে ধরুন চলার মতো করে চলে যাওয়া কিন্তু কেতু কখনোই দেয় না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, আবার সবথেকে বড় পজিটিভও ধরা যেতে পারে। এবার কেতুকে কিন্তু অনেকেই নৈসর্গিক শুভগ্রহ হিসাবে ধরে, কারণ কেতু হচ্ছে মোক্ষের কারক। তাহলে এখন বিষয়টা হচ্ছে এখানে বৃষ লগ্ন বৃষ রাশি সম্পর্কে যখন আলোচনা হতে হবে, বৃষ রাশির মানুষরা কীরকম হয় বা লগ্নের মানুষরা কীরকম হয়, এরা কিন্তু যথেষ্ট পজিটিভ মেন্টালিটির। এরা কিন্তু নিজেকে ভালোবাসে, নিজেকে নিজের মতো করে নিয়ে চলতে পছন্দ করে, নিজেকে রিনোভেট করা, নিজেকে স্ট্রং করা, নিজেকে খুব সুন্দর তৈরি করা, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে সবসময় থাকে। এরা কিন্তু ততক্ষণ না সমস্যা ক্রিয়েট করে যতক্ষণ না এদের পেছনে কেউ লাগছে। অতএব অবশ্যই যথেষ্ট পজিটিভ লগ্ন বা রাশির জন্মকুষ্ঠী বৃষ। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এই লগ্নতেই যদি কেতু এসে অবস্থান করে তখন কি ফলাফল আমরা পাবো। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, রাহু বা কেতুর যদি অবস্থান সম্পর্কে আমাদের আলোচনা করা হয়, তাহলে অবশ্যই দেখে নিতে হবে কেতু বা রাহু যেই হোক না কেন, যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহর অবস্থান, সে কতটা ডিগ্রিগতভাবে স্ট্রং আছে, সে কোন ঘরে বসে আছে, লগ্ন সাপেক্ষে কতটা পজিটিভ সে আছে, তার উপর ডিপেন্ড করবে কিন্তু কেতুর পজিটিভ বা নেগেটিভিটি। তাহলে এখন যদি আমরা এই আলোচনাতে আসি, তাহলে প্রথমে আমরা দেখব কি, যে লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান কি আছে, শুক্র কতটা স্ট্রং অবস্থাতে আছে। শুক্র যদি কোনো কারণে লগ্ন সাপেক্ষে স্ট্রং থাকে বা লগ্নেই বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেতু যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, প্রথমে বলেছি কেতু যে কোনো জিনিসকে খুব কুইক করতে পছন্দ করে, তার ধৈর্য সব থেকে কম। অতএব জাতক বা জাতিকা কিন্তু ভীষণ অস্থির মেন্টালিটির হবে, কনফিউশনে ভুগবে, বিভ্রান্তিতে ভুগবে। এটা হচ্ছে তার সবথেকে বড় সমস্যা জায়গা হবে। যতই শুক্র স্ট্রং থাকুক না কেন, কেতু এই জিনিসটা নিয়ে আসবে। কেন, কেতু বুদ্ধি থাকলেও সেই বুদ্ধিটাকে পজিটিভলি প্রয়োগ করতে দেয় না, এইটা হচ্ছে বিষয়। তাহলে এখানে লগ্নে কেতুর অবস্থান এইরকম ধরনের সমস্যা দেবে। এবার বিষয়টা হচ্ছে কি, সমস্যার সমাধান কি। জাতক, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি লগ্নে কেতুর ক্ষেত্রে সে জীবনে যেইটা নিয়ে চিন্তা করবে, সে যেইটা চাইবে সেটাতেই বাধা আসবে। অতএব তাকে কিন্তু তার চাহিদাটাকে চিন্তার মধ্যে রাখলে হবে না, যে আমার এই জিনিসটাকে চাই, তখনই কিন্তু সে সেটা আর পাবে না।
এই বিষয়টা কিন্তু অবশ্যই আমি লক্ষ্য করে দেখেছি। এবার লগ্নে কেতুর অবস্থান শুক্র স্ট্রং থাকলে তো অবশ্যই আমরা জানি কেতুর 3টে দৃষ্টি, এখানে পঞ্চম দৃষ্টি অবশ্যই এডুকেশন পজিটিভ করবে, কিন্তু শুক্রকে স্ট্রং থাকতে হবে। শুক্র স্ট্রং না থাকলে কিন্তু সন্তান সুখে বাধা, এডুকেশনে বাধা, এবং তার সাথে যদি দেখা যায় প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কেতু এখানে সমস্যার ক্রিয়েট করবে। সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? সপ্তম স্থানে, যেখানে অলরেডি রাহু বসে আছে। রাহুর ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন কেতুর দৃষ্টি রাহুর ওপর অতটা প্রযোজ্য হয় না। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? মকরে, যেটা নবম স্থান। এইখানে কেতুর দৃষ্টি কী করবে? জাতককে যথেষ্ট ধার্মিক করবে, যথেষ্ট ধর্মের পথে চলতে সাহায্য করবে, পিতার সাপোর্ট সে লাইফে পাবে, অবশ্যই সব কিছু কর্ম সে ধর্মমাফিক করতে পছন্দ করবে, ভীষণ দয়ালু মেন্টালিটির হবে, নিজের না থাকলেও অন্যকে দান করবার প্রবৃত্তি কিন্তু এদের মধ্যে থাকবে। এখানে শুক্র দুর্বল থাকলেও সেই জায়গাটা থাকবে, নিজের নেই অথচ মানুষকে দিয়ে বসে আছে, কেন তার মাথায় কাজ করছে না, এটা হচ্ছে বিষয়। পরবর্তী ঘরে যদি দ্বিতীয় স্থানে থাকে কেতু, আমরা জানি মিথুন রাশিতে কিন্তু কেতু হয় নিচস্থ, তার কারণ কেতু অবশ্যই ধনু রাশিতে উচ্চ, অতএব এখানে কিন্তু মিথুন রাশিতে নিচস্থ হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে দ্বিতীয় ঘর কি? আমাদের বাণীর ঘর, আমাদের কথা বলার ঘর, আমাদের কুটুমের ঘর। তো নিচস্থ গ্রহ যখনই থাকবে সে কিন্তু অবশ্যই সমস্যা তৈরি করবে। এবার দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান কী হবে? ধরুন বুধ গ্রহকে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, কিন্তু তার আগেও কেতু এখানে নেগেটিভিটি তো অবশ্যই দেবে। প্রথম ব্যাপার হচ্ছে এখানে যে সে যখন কথা বলবে তার কথার বলতে পারেন মিনিং খুঁজতে মানুষের সমস্যা হবে, কোথায় কোন কথাটা বলতে হবে সেটাই কিন্তু সে উপলব্ধি করতে পারবে না, যেখানে যেটা বলার না সেখানে সে সেটা বলে বসবে। আবার অনেক সময় দেখা গেছে উল্টোপাল্টা কথা বা যেটা বলা যেত একটা কটু কথা, ডিরেক্ট কথা বলে দিত, কিন্তু এরা পিছপা হয় না, যেটা মুখের ওপর বলা সেটা সবার সামনে বলে দিল। তো এরকম ধরনের একটা কথা এরা লুকিয়ে রাখতে পারে না, সব কথা সবাইকে গিয়ে বলে ফেলার কিন্তু প্রবৃত্তিও দিয়ে থাকে। এবার দ্বিতীয় বিষয় কী হচ্ছে? দ্বিতীয় ঘর যেহেতু আমাদের কুটুমদের ঘর, সেখানে কিন্তু সাংসারিক যে আমাদের আত্মীয় স্বজন থাকবে সেখানে কিন্তু তাদের সাথে সমস্যা দূরত্ব তৈরি করবে এই কেতু। এবং তারপরে যদি সেটাও দেখা যায় যে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রেও কেতু কিন্তু কোর্ট কেস কাছারি করিয়ে দিতে পারে। এবার বিষয়টা হচ্ছে কি, কেতুর এই নেগেটিভিটিটা কমতে পারে যদি বুধ এখানে স্ট্রং থাকে, কিন্তু নেগেটিভ ফলাফল তো দেবেই যেহেতু সে নিচস্থ হচ্ছে, এটা অবশ্যই। এবার এইখান থেকে কেতু কী করবে? এইখান থেকে দ্বিতীয় থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে কোথায়? সেটা ষষ্ঠ স্থানে। তাহলে এখানে ষষ্ঠ স্থানের দৃষ্টি কি? ষষ্ঠ স্থান আমাদের ঋণ রোগের ঘর, তাহলে সেখানে অবশ্যই সেই জাতক বারবার ঋণে জর্জরিত হবে, কেন তার যেহেতু পৈতৃক সম্পত্তি বা ফ্যামিলিগত সাপোর্টটা সে পাবে না, সেই জায়গা থেকে তার ঋণ ধার দেনা কিন্তু বৃদ্ধি পাবে, শত্রুর ভয় তাকে বাঁচতে হবে, কোনো না কোনো আকস্মিক রোগ যেটার কোনো কুল কিনারা নেই সেরকম ধরনের রোগ আসতে পারে। এবং এখানে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? অষ্টম স্থানে, যেখানে অলরেডি কিন্তু রাহু বসে আছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি এখানে কিন্তু আমি বলবো যে কেতুর দৃষ্টি রাহুর ওপরে পড়ার জন্য এখানে কিন্তু আকস্মিকতা জীবনে আসবে। এমনিতেই অষ্টমে রাহু, সেখানে কিন্তু জাতকের ক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে, জীবনে বাধা বিপত্তি থাকবে, সেটা কেতু আরও বৃদ্ধি করবে। তার কারণ কেতুর নবম দৃষ্টি পড়বে দশম স্থানে। দশম স্থানে এই কেতুর দৃষ্টি কিন্তু জাতকের সবথেকে বেশি অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে, তার কর্মে বারবার পরিবর্তন করাবে, একই কর্মতে তাকে স্যাটিসফ্যাকশন দেবে না। এবার বিষয়টা আমি প্রথমেই বললাম, বুধ যদি স্ট্রং থাকে সমস্যাগুলো কমবে, শুক্র যদি স্ট্রং থাকে, লগ্ন যদি স্ট্রং থাকে, তাহলেও সেখানে সমস্যাগুলো কমবে, কিন্তু এখানে প্রবলেম অবশ্যই থাকবে। তাহলে এইখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে বুধের অবস্থান, এবং কেতুও যদি ডিগ্রিগতভাবে খুব দুর্বল অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা কম আসবে। না হলে কিন্তু অবশ্যই দেখবেন আপনার কুটুমরা আপনার দরকারে আসছে, কিন্তু আপনি কাউকে আপনার দরকারে পাচ্ছেন না, এরকম ধরনের সমস্যা কিন্তু দ্বিতীয় স্থানে দেবে। পরবর্তী ঘর যদি থাকে তৃতীয় স্থানে কেতু, তাহলে এটা আমরা প্রত্যেকে জানি যে এটা হচ্ছে অবশ্যই কর্কট রাশি, যেটা হচ্ছে চন্দ্রের ঘর। এবার অবশ্যই চন্দ্রের অবস্থান আমাদেরকে দেখতে হবে। চন্দ্র হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ, এবং তৃতীয় স্থান হচ্ছে আমাদের পরিশ্রম বা পরাক্রমের ঘর। তাহলে সেইখানে কেতুর অবস্থান কীরকম ফলাফল দিয়ে আসবে? তাহলে সেখানে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের, কেন এখানে চন্দ্রকে অবশ্যই বলাবল সহিত দেখতে হবে, চন্দ্র খুব স্ট্রং হতে হবে, তবেই কিন্তু কেতু এখানে পজিটিভ ফলাফল নিয়ে আসবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি করবে। সমস্যা বলতে কি, কেতু তখন কি করবে? জাতক বা জাতিকার পরাক্রম বা পরিশ্রমকে কমিয়ে দেবে, তার ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক নষ্ট করবে, তার হাতের সমস্যা তাকে ভোগাবে। তাহলে এই জায়গাতে হচ্ছে ছোটোখাটো ঘোরাঘুরি, বলতে পারেন এক জায়গায় স্থির হয়ে থাকতে সে পারবে না, কিন্তু সেখান থেকেও সে প্রফিট কিছু পাবে না, তার কিন্তু জীবনটাই থাকবে বলতে পারেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে। কারণ চন্দ্র যেই ঘরের অধিপতি হয় সেই ঘর রিলেটেড জায়গাতে কিন্তু আপস অ্যান্ড ডাউনসের জায়গা সব থেকে বেশি করে আসে। কেন চন্দ্রের একটাই বিষয় আমরা প্রত্যেকে জানি, পরিবর্তনশীল হয় চন্দ্র খুব তাড়াতাড়ি, কিন্তু সব থেকে তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে। তাহলে সেই হিসাবে কিন্তু অবশ্যই তৃতীয় স্থানে যখনই আমরা কেতুর অবস্থান নিয়ে দেখব, কেতু কিন্তু অবশ্যই জাতককে যদি চন্দ্র দুর্বল থাকে মারাত্মকভাবে অলস করবে। চন্দ্র দুর্বল থাকলে এখানে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম স্থানে, যেখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখে বাঁধা।
সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মকরে, যেটা নবম ঘর। অলরেডি রাহু বসে আছে, তবুও বলবো ভাগ্যে বাঁধা, পিতার সাথে সমস্যা। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? একাদশ স্থানে, যেখানে মিত্র দৃষ্টি পড়ছে, উচ্চ দৃষ্টি পড়ছে, তবুও আমি বলবো কিন্তু এখানে কিন্তু তার প্রফিটের জায়গাতে কিন্তু আশানুরূপ ফল না পাওয়া। তাহলে এইখানে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে যে চন্দ্রের অবস্থানটা কি। চন্দ্র স্ট্রং থাকলে, চন্দ্র যদি সাথেই বসে যায়, তবুও আমি বলবো কেতু কম খারাপ ফলাফল দেবে। হয়তো আপনারা এইটা ভাববেন যে চন্দ্র কেতু যোগ মানে গ্রহণ দোষ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রহণ দোষের থেকেও আমি বলবো এখানে চন্দ্রের অবস্থান, চন্দ্র যেহেতু নিজের ঘরে বসে আছে, সেখানে কিন্তু কেতু খুব একটা নেগেটিভ ফলাফল দিতে পারবে না। চন্দ্র স্ট্রং থাকলে কিন্তু এখানে কেতু নেগেটিভ হবে না। তখন কিন্তু উল্টে আমরা দেখতে পাবো যে কেতুর এখানে পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে বিবাহিত জীবনকে নর্মাল রেখেছে, সপ্তম দৃষ্টি মকরে, নবমে ভাগ্যের সাপোর্টে পেয়েছে, এবং নবম দৃষ্টি একাদশে কষ্ট করতে হয়েছে, পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু আয় জীবনে করেছে। এক কথা বলা যেতে পারে তৃতীয় কেতুর অবস্থান চন্দ্র পজিটিভ থাকলে সে কিন্তু তার পরাক্রম বা পরিশ্রমের মাধ্যমে জীবনের কিন্তু সবটাই পাওয়ার চেষ্টা করবে এবং তাতে সে সফল হবে। পরবর্তী ঘর যেটা চতুর্থ স্থান, এটা সূর্যের ঘর। এখানেও কিন্তু কেতু মিত্র ক্ষেত্রে আসছে না, এখানেও কিন্তু শত্রু ক্ষেত্র, যেহেতু কেতু এখানে দানবদের গ্রুপে পড়ে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে অবশ্যই সূর্যের অবস্থান আমাদেরকে প্রথমে দেখতে হবে। সূর্য স্ট্রং থাকলে কেতু এখানে কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ফলাফল দিতে পারবে না। একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, যখনই আমরা বৃষ লগ্ন সাপেক্ষে কেতুর অবস্থান নিয়ে আলোচনা করছি, একটা বিষয় আমাদেরকে বারবার মাথায় রাখতে হবে, কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। অতএব রাহু কিন্তু এখানে অবশ্যই বৃষ লগ্ন সাপেক্ষে নেগেটিভ গ্রহ নয়, সে কিন্তু যথেষ্ট পজিটিভ গ্রহ। তো সেই হিসাবে, কেননা শুক্র এবং রাহু একে অপরের কিন্তু মিত্র, কেতুও মিত্র, কিন্তু কেতুর চিন্তাভাবনা শুক্রের সাথে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চলে। কেতু মোক্ষের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে শখ, শৌখিনতা, আনন্দের কারক গ্রহ। তাহলে এইখানে চতুর্থ স্থানে কেতুর অবস্থান, সূর্যের অবস্থান অবশ্যই লক্ষণীয়। সূর্য দুর্বল থাকুক না থাকুক, কেতু কিন্তু চতুর্থ স্থান, যেহেতু আমাদের জন্মকুষ্ঠির সব থেকে সেন্সিটিভ ঘর, যেটা আমাদের সুখের ঘর, সেখানে কিন্তু কেতু আমাদের সুখ শৌখিনতায় বাঁধার কারণ হয়ে অবশ্যই দাঁড়াবে। তার কারণ হচ্ছে কি, আমি বলেছি যেটা মানুষের অ্যাকচুয়াল চাহিদা থাকবে সেটার ক্ষেত্রেই কিন্তু সব থেকে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে কেতু। তাহলে এখানে চতুর্থ স্থানে কেতুর অবস্থান কী করবে? মাতৃসুখে বাঁধা, গৃহসুখে বাঁধা, গাড়ি সুখে বাঁধা। তাহলে এই জায়গাতে গাড়ি, ভূমি, বাহন যা কিনতে চাইবে সেখানে কিন্তু একটা সমস্যা বা লিগাল সমস্যা চলে আসতে পারে। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে কেতু কিন্তু চতুর্থ স্থানে থেকে সেই জায়গাটা তখনই ফুলফিল হতে দেবে যখন সেটা একদম পারফেক্ট হবে। তাহলে সেই জায়গাতে কেতু বাঁধার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু রাহুর যেহেতু দৃষ্টি আছে, সে কিন্তু সবটা পাবে। রাহু যেহেতু এখানে অবশ্যই সপ্তম থেকে দৃষ্টি দিচ্ছে, জাতক কিন্তু অবশ্যই পাবে, কিন্তু সেটা কী হবে? বাঁধার মধ্যে দিয়ে হবে। এইখানে এবার সূর্য যদি স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইগুলোতে বাধা থাকবে, কিন্তু আলটিমেটলি সে পাবে। প্রথম জীবনে তাকে স্ট্রাগল করতে হবে। ধরুন প্রথম জীবনে সে বাড়ি করলো, সে বাড়িতে সে থাকতে পারলো না, কিন্তু তাকে পরবর্তীকালে সে কিন্তু সেগুলো সব ভোগ করবে। এবার এইখান থেকে যদি আমরা দেখি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? অষ্টম স্থানে। তাহলে এখানে শারীরিক সমস্যা, হেলথ ইস্যু কোনো না কোনো রকম দিক থেকে দিতে থাকবে, এবং জীবনে বাধারও কারণ হয়ে দাঁড়াবে কেতু, যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে। আকস্মিকতার কারকগুলো কেতু হয় অষ্টমে দৃষ্টি। এবার এইটা বলতে পারি যে এখানে অষ্টমের দৃষ্টি অনেকাংশে কি পৈতৃক সম্পত্তি অবশ্যই লাভ করিয়ে দেবে কেতু, কিন্তু সেটা ভোগ করতে পারবে না জাতক বা জাতিকা। এবার তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? সেটা কুম্ভে। অলরেডি দশম স্থানে রাহু বসে আছে। এখানে আমি বলবো যে রাহু যেহেতু বসে আছে, কর্মের জায়গা আমি খারাপ বলবো না, কর্ম সে করে যাবে অবশ্যই, কিন্তু সেটা ফলের ক্ষেত্রে কেতুর দৃষ্টি কিছুটা তারতম্য নিয়ে আসবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? মেষে, যেটা দ্বাদশ স্থান। অযথা জাতকের খরচ বৃদ্ধি করাবে। লিগাল ক্ষেত্রে ধরুন জায়গা জমি যাই কিনতে গেল, সেখানে কিন্তু কোনো না কোনো রকমভাবে লিগালভাবে ফাঁসলো, তার মাধ্যমে কিন্তু খরচপাতি বৃদ্ধি পেল। এবার এখানে সূর্য যদি স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা অনেকাংশে কমে যাবে। এবং কেতুর ডিগ্রিটাও আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু কেতুর অবস্থান মাতৃসুখে সব থেকে বেশি সমস্যা দেয়, মায়ের সাথে তাদের কিন্তু সম্পর্ক নষ্ট করায় চতুর্থ স্থানে কেতুর অবস্থান। পরবর্তী ঘর যেটা পঞ্চম স্থান, এটাও কিন্তু কন্যা রাশি, বুধের রাশি, মিত্র ক্ষেত্র। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এখানে কিন্তু কেতু হয় নিচস্থ, কিন্তু কেতু নিচস্থ হলেও বুধের অবস্থানের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ কেতু যেহেতু এমন একটা গ্রহ যে বৃহস্পতির ঘরে উচ্চ হয়, সে কিন্তু পঞ্চমে অবশ্যই খুব ভালো ফলাফল দিয়ে থাকে। কেন? কেতু হচ্ছে বলতে পারেন আধ্যাত্মিক জ্ঞানের কারক গ্রহ। তাহলে এইখানে পঞ্চমে যেহেতু কেতু বসে আছে, একাদশে রাহু অবশ্যই বসে আছে, তাহলে এই কলিযুগে একাদশে রাহুর অবস্থান, তবেই কেতুর পঞ্চমে অবস্থান হয়েছে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো। যদি বুধ কোনো রকমভাবে স্ট্রং হয়ে যায়, বুধ যদি ধরুন লগ্ন সাপেক্ষে একসাথেই বসে থাকে, কেতুর সাথেই বসে থাকে, কেতু নিজভঙ্গ হয়ে যায়, উচ্চ বুধ হয়ে গেল, তখন সেই জাতক কিন্তু শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা এইসবে ভীষণভাবে সে প্রফিট লাভ করবে। যে কোনো এরকম কাজ যেখান থেকে কিন্তু জীবনের রিস্ক আছে, অথচ সে আলাদা রকমভাবে তার মাথা কাটিয়ে অর্থ উপার্জন করতে পারবে, এরকম জায়গার কর্মতে কিন্তু সে
সে অবশ্যই সাফল্য পাবে। এবার বিষয়টা হচ্ছে কি, কেতু এখানে পেট সংক্রান্ত সমস্যা দেবে, প্রেম সম্পর্ক কিন্তু বারবার ভাঙিয়ে দেবে। এইখানে এই সমস্যা দেবে, সন্তান সুখের ক্ষেত্রেও কিন্তু কেতু বুধ থাকলেও এখানে বাধা দেবে। এই সমস্যাগুলো কিন্তু কেতু দেবে, কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং জায়গা তৈরি করে দেবে। এবার এক্ষেত্রে কী হবে, জাতকের হয়তো দেখা যাবে যে ডিগ্রিগত ফলাফল কিন্তু মানে যা ধরুন পড়াশোনা করে এডুকেশনের ক্ষেত্রে ডিগ্রি নেই, কিন্তু তার যা বাহ্যিক জ্ঞান আছে সেই জ্ঞান আবার সাধারণ মানুষ যারা অনেক ডিগ্রি প্রাপ্ত তাদের মধ্যে সেই জ্ঞানটা, এরকম ধরনের অবশ্যই পার্সোনালিটি তৈরি করবে। তার কারণ হচ্ছে কি, পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, মকরে, যেটা নবম স্থান। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন, কেননা আমি এটাও বলেছি যে নেগেটিভ গ্রহ ত্রিকোণ ঘরে পজিটিভ ফলাফল দেয়, তাহলে সেখানে ভাগ্যের সাপোর্ট পাবে। কিছু ক্ষেত্রে হলো পিতার সাথে সমস্যা কিছু থাকলেও কিন্তু ভাগ্যের সাপোর্ট সে পাবেই। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, মিনে একাদশ স্থানে, যেখানে অলরেডি রাহু বসে আছে। রাহু এখানে সর্বোচ্চ সব রকম দিক থেকে তার মেন্টাল ডিজাইনেসকে বাড়াবে এবং সেখান থেকে আর্নিংসের একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, বৃষতে, যেটা লগ্নে। অবশ্যই আমি প্রথমেই বললাম যে জাতকের মধ্যে এমনই একটা জ্ঞান থাকবে যে সে কিছু না পড়ে, না ধরুন দেখা গেল যে সে খুব কম অবধি পড়াশোনা করেছে, কিন্তু তার এমনই কথা বলার ধরন থাকবে, তার এতই জ্ঞান থাকবে, মানুষ সেটা বসে শুনবে, যে কোনো জিনিসকে দেখে তার সমস্যা ধরে ফেলার ক্ষমতা তাদের মধ্যে থাকবে। কিন্তু এখানে অবশ্যই বুধকে স্ট্রং হতে হবে, কিন্তু একটা দিক থেকে নেগেটিভ, বুধ স্ট্রং থাকলেও এখানে প্রেম সম্পর্কের জন্য সব থেকে নেগেটিভ হয়ে যায় কেতু। সেখানে কিন্তু আমি অবশ্যই বলবো যাদের পঞ্চমে কেতু বসে আছে বৃষ লগ্ন সাপেক্ষে, তারা কিন্তু প্রেম সম্পর্কে জড়ালেই তারা কিন্তু প্রতারিত হবেন। তাহলে এই জায়গা থেকে অবশ্যই কিন্তু বেঁচে থাকবেন। পরবর্তী ঘর ষষ্ঠ স্থান, এটা শুক্রের ঘর। তাহলে অবশ্যই এখানে ষষ্ঠে কেতুর অবস্থান, শুক্রকে অবশ্যই দেখে নিতে হবে। লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্রের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে হয়ে যাচ্ছে, কেন ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান যদি দেখি, ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের চ্যালেঞ্জিংয়ের ঘর, যেখানে হচ্ছে বলতে পারেন আমাদের রোগ ঋণ রিপু অবশ্যই আসে, কিন্তু ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের চাকরির ঘর। যে কোনো রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে রুখে দাঁড়ার ক্ষমতা কিন্তু আমরা ষষ্ঠ ঘর থেকে দেখতে পাই। তাহলে সেখানে কেতু কী করবে, কেতু এখানে অবশ্যই সমস্যা সৃষ্টি করবে। আমি প্রথমে আগের ভিডিওতেও বলেছি মেষ লগ্ন সাপেক্ষে, কেন কেতু ষষ্ঠে অবস্থান জাতক বা জাতিকাদেরকে এমন রোগ দেয়, সেই রোগের কিন্তু তারা কুল কিনারেই পায় না। তারা দেখছে তাদের সমস্যা চলছে, অথচ কিন্তু দেখা যাচ্ছে যে টেস্ট করাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। এরকম মনে হয় যে কেউ কোনো রকমভাবে কালা জাদু করেছে বা কোনো রকম সমস্যা করেছে, এরকম ধরনের ব্যাপার কিন্তু চলে আসে। তাহলে সেইখানে অবশ্যই কিন্তু শুক্রের অবস্থান থাকাটা খুব দরকার। শুক্র যদি স্ট্রং থাকে, ষষ্ঠ স্থানে কেতু কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। কীরকমভাবে দেখুন, এখান থেকে ষষ্ঠ স্থান থেকে কেতুর পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, কুম্ভতে, যেটা দশম স্থান। সেখানে কিন্তু অবশ্যই কর্মের জায়গাতে সাফল্য নিয়ে আসবে। এখানে বারবার বলছি শুক্রের অবস্থান থাকা দরকার। শুক্র নেগেটিভ থাকলে এই দশমে কেতুর দৃষ্টি কী করবে, আকস্মিক সমস্যা তৈরি করবে। প্রমোশন হওয়ার কথা, প্রমোশন হলো না, অত চাকরি চলে গেল। আবার এইটাও দেখা গেছে ব্যবসায় দেখা গেল যে সে দেখতে পাচ্ছে একটা প্রফিটেবল জায়গা আছে, কিন্তু হঠাৎ করে হিউজ একটা লস হয়ে গেল। এরকম সমস্যা কিন্তু কেতু ষষ্ঠ স্থান থেকে দিতে পারে। এবার ষষ্ঠের সাথে দশমের যখনই যোগ আসে, তখন কিন্তু সেটা চাকরির যোগই আসে। চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা এখানে নিয়ে আসবে কেতু, শুক্র দুর্বল থাকলে। সপ্তম দৃষ্টি মেষে, যেটা দ্বাদস্থান, অলরেডি রাহুল অবস্থান হয়ে আছে, সেখানে কিন্তু অযথা ব্যয়, লিগাল কেসের জন্য বারবার ব্যয় হওয়া, অথচ সে কিছু করেনি, অথচ সেখানে সে ফেঁসে গেছে, সেক্ষেত্রে তার ব্যয় সমস্যা এখানে দেবে অযথা। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, সেটা কিন্তু অবশ্যই দ্বিতীয় স্থান মিথুন, যেটা ধনসম্পত্তির ঘর। এইখানে কিন্তু ষষ্ঠ থেকে দ্বিতীয় স্থানে অর্থ উপার্জন হবে, অর্থের জায়গা থাকবে, পৈতৃক সম্পত্তি লাভও থাকবে, কিন্তু সেটা কাজে লাগবে না, সেটা অযথা ব্যয় হয়ে যাবে। এবং এইখানেও দেখা গেছে কুটুমদের সাথে কিন্তু সমস্যা তৈরি হয়, তার কথা বলার ধরনও কিন্তু নেগেটিভ হয়, সেখানেও সমস্যা। এবার যদি শুক্র স্ট্রং থাকে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। শুক্র যদি সাথে থাকে, যেহেতু সে সগৃহস্থ শুক্র লগ্নপতি, তাহলে কেতু এখানে কিন্তু শুভ ফলাফল দিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু এইখানে অবশ্যই দেখে নিতে হবে কিন্তু কেতু ডিগ্রিগতভাবে কত ডিগ্রিতে আছে। যত যাই হোক না কেন, দেখুন শুক্র কেতু যোগ যখনই জন্মকুষ্ঠিতে থাকবে, একটা বিষয় দেখতে হবে যে তাদের জীবন কিন্তু ভীষণ কনফিউশনে ভোগে, শত্রুর থেকে ভীষণভাবে এই সকল জাতক বা জাতিকারা ভয় পায় যখনই ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান হয়ে থাকবে। পরবর্তী ঘর সপ্তম স্থান, যেখানে কিন্তু অবশ্যই যদি দেখি বৃশ্চিক রাশি, এখানে অবশ্যই মঙ্গলের ঘর। তো মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে আমরা কেতুকে ধরি, তবুও বলবো সপ্তম ঘর হচ্ছে আমাদের চতুর্থ স্থানের পরেই কিন্তু সব থেকে সেন্সিটিভ একটা ঘর। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের ব্যবসার ঘর, পার্টনারশিপ বিজনেসের ঘর। এইখানে কিন্তু কেতু এসে সমস্যা তৈরি করবে। তার কারণ হচ্ছে এক তো প্রথমত হচ্ছে সে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে হবে। তো এই জায়গা থেকে যদি দেখা যায়, সপ্তমে কেতুর অবস্থান কিন্তু বিবাহিত জীবন মারাত্মক নেগেটিভ করে। এক কথায় বলা যেতে পারে যে বিয়ের পরে তার একটা আলাদা জীবন ছিল, বিয়ের পরে তার আরেকটা আলাদা জীবন, বা বলতে পারে নতুন জন্ম হচ্ছে। তাহলে সেই জায়গাতে সব থেকে বেশি নেগেটিভ ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবে কেতু তার দাম্পত্য জীবনে, পার্টনারশিপ
স্কলারশিপ বিজনেসের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যার জায়গা। এবার সপ্তম স্থানে কেতুর অবস্থান, এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? অবশ্যই কিন্তু একাদশ স্থানে। তাহলে এখানে লাভের জায়গাতে কিন্তু সমস্যা তৈরি করবে। যতটা সে খাটবে সেই অনুযায়ী সে অর্থ উপার্জন করতে পারবে না, ব্যবসা থেকে সেই জায়গাটা সব থেকে বেশি করে আসবে। সপ্তম দৃষ্টি পড়বে লগ্নে, অলরেডি লগ্নে রাহু বসে আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, লগ্নে রাহু স্লো করবে, কিন্তু এই কেতুর দৃষ্টি কী করবে, সেটাকে আরও ফাস্ট করতে গিয়ে সে কিন্তু কনফিউশনে ভুগবে, অস্থিরতায় ভুগবে। এখানে তারপরে নবম দৃষ্টি পড়বে কোথায়? কর্কটে, যেটা পরিশ্রমের ঘর। এখানে কিন্তু অযথা পরিশ্রম করিও কিন্তু ফলাফল বয়ে নিয়ে আসবে না। এবার যদি সাপোজ মঙ্গল স্ট্রং থাকে, মঙ্গল সক্রিয়স্থ হয়ে থাকে, বা মঙ্গল লগ্ন সাপেক্ষে কেন্দ্র ত্রিকোণে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কেতুর সমস্যা কিন্তু কমবে। কিন্তু তবুও আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেতু কিন্তু সব থেকে নেগেটিভ হয়। কেন? তাদের ইচ্ছাটা বলতে পারেন যে ডিজায়ারনেসটা থাকে সেটা সম্পূর্ণ ভিন্ন করে দেয় কেতু বিবাহিত জীবনের পরে। সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সপ্তমে কেতু বিবাহ বিচ্ছেদ অবধি করায়। কেতু দশা অন্তর্দশায় অবশ্যই এটা দেখেছি আমি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সপ্তমে কেতু কিন্তু সব থেকে নেগেটিভ ফলাফল দেয়। মঙ্গল স্ট্রং থাকলেও অবশ্যই দোষ কাটিয়ে জাতক বা জাতিকাদের বিয়ে করা উচিত, এটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার মঙ্গল স্ট্রং থাকলে দেখুন এখানে একাদশে দৃষ্টি অবশ্যই কিন্তু একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে। সপ্তম দৃষ্টি অবশ্যই জাতককে অস্থির করবে, কিন্তু তবু সে যথেষ্ট জ্ঞানী হবে। এবং তৃতীয় দৃষ্টি, এই তৃতীয় স্থানে নবম দৃষ্টি কিন্তু জাতককে পরিশ্রমী করবে, পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু অর্থ উপার্জন করবে। কিন্তু সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু কেতু ক্রিয়েট করবেই। পরবর্তী ঘর অষ্টম স্থান, এইখানে কিন্তু এটা অবশ্যই বৃহস্পতির ঘর, ধনু রাশি। আমরা প্রত্যেকেই জানি কেতু ধনু রাশিতে হয় উচ্চ, কিন্তু কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ, আর অষ্টম ঘর হচ্ছে আমাদের মৃত্যুর ঘর বা আমাদের আয়ুর ঘর। তাহলে সেই হিসাবে অষ্টমে যখন উচ্চ কেতু আসবে তখন কি করবে, জাতক বা জাতিকা কিন্তু অবশ্যই মেন্টালিটিটা দার্শনিকের মতো হবে। এক কথায় বলা যেতে পারে এরা কিন্তু মানে জীবনে এদের চাহিদাটা কিন্তু শূন্য। এদের কিন্তু সব কিছু থাকবে, কিন্তু তারপরে এদের জীবনে কিছু চাহিদা থাকবে না। অ্যাকচুয়াল এরা বুঝতেই পারবে না জীবনে তারা অ্যাকচুয়াল কী করতে এসেছে। এইখানে কিন্তু বৃহস্পতির অবস্থান দেখা অবশ্যই দরকার। বৃহস্পতি স্ট্রং হলে সম্পূর্ণ ভিন্ন, সে কিন্তু যথেষ্ট গুপ্তবিদ্যায় পারদর্শী, খুব পজিটিভ অ্যাস্ট্রোলজার, তার মধ্যে সৎ গুরু হওয়ার প্রবৃত্তি, সেই জায়গাগুলো অবশ্যই থাকবে। কেন? তার বলা কথাগুলো সে মানে যেহেতু বৃহস্পতি অবশ্যই জ্ঞানের কারক গ্রহ, এবং যদি আমরা সেই অর্থে দেখি এখানে বৃষ লগ্ন, সেও কিন্তু শুক্র জ্ঞানের গ্রহ। তাহলে সেই হিসাবে যদি দেখা যায় জাতকের মধ্যে যথেষ্ট জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞানটা পজিটিভলি সে ইউটিলাইজ করতে পারবে না। যদি বৃহস্পতি দুর্বল থাকে, বৃহস্পতি স্ট্রং থাকলে কিন্তু অবশ্যই সেটা দ্বারা সে কিন্তু জীবনে অনেকটা পজিটিভ উন্নতি করবে। এবার বিষয়টা হচ্ছে কি, যেহেতু অষ্টমে বসে আছে, সেখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? মেষে দ্বাদশ স্থানে। তো সেখানে কী হবে, তার জীবনের যে চাহিদা সেটাই থাকবে না। আমি প্রথমেই বলেছি তার জীবনে সেরকম কোনো বেশ কিছু চাহিদা থাকবে না, খরচপাতি করতে পছন্দ করবে না, যা আছে চলে যাচ্ছে এরকমভাবে সে জীবন কাটাতে পছন্দ করবে। এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? দ্বিতীয় স্থানে। এখানে কিন্তু অবশ্যই আকস্মিক ধনপ্রাপ্তি, দ্বিতীয় রাহুর অবস্থান এবং অষ্টমে কেতু, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ, পৈতৃক সম্পত্তি লাভ, সব কিছুরই যোগ দেবে। কিন্তু সেই সম্পত্তির থেকেও সে কিন্তু সেভাবে ইউজ করবে না, তার করার মতো সময়ই থাকবে না, সে এইরকম ধরনের বিষয়কে অতটা ইন্টারেস্টই দেবে না। এইটা হচ্ছে তার জীবনের সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সে কিন্তু বলতে পারেন এক কথায় যদি বলা যায়, তার কিন্তু সুখের প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না। তার কারণ হচ্ছে কি, এখানে দেখুন নবম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে, যেটা গৃহসুখের ঘর। সেইখানে কিন্তু কেতুর দৃষ্টি তার নিজের যে গৃহসুখ শান্তি সেই জায়গা থেকে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে। যদি কেউ কোনো সদ্গুরু হয় বা তারা যদি সবসময় তন্ত্র সাধনা গুপ্তবিদ্যার সাথে যুক্ত থাকে, তাহলে তার গৃহ লাভের গৃহসুখের সেই জায়গাটাই থাকে না, সে সেইটা নিয়েই জীবন কাটাতে পছন্দ করে। এখানে অবশ্যই বৃহস্পতির অবস্থান স্ট্রং থাকলেও জাতকের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমি বারবার করে বলে দেবো, যে সাংসারিক সুখের প্রতি বা সাংসারিক জীবনের প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না। তারা কিন্তু বাহ্যিক জীবন, যেটা ওপর জীবন, সেই জীবন কাটাতেই বেশি কিন্তু পছন্দ বোধ করে। একটা বিষয় আমি আরও দেখেছি যে এখানে কিন্তু অবশ্যই দ্বিতীয় রাহুর অবস্থান, জাতক বা জাতিকাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধটা একটু ভিন্ন রকমের হয়, ডিফারেন্ট খাওয়া দাওয়া করতে পছন্দ করে। সেই জায়গায় কিন্তু কেতু আকস্মিক রোগের অবশ্যই সৃষ্টি করে। পেট সংক্রান্ত সমস্যা কিন্তু রাহু ভীষণভাবে দিয়ে থাকে এখানে অবস্থান করলে, এই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। পরবর্তী ঘর নবম স্থান, এটা কিন্তু মকর রাশি, যেটা কিন্তু কেতুর মিত্রক্ষেত্র। কিন্তু বিষয় হচ্ছে কি, কেতু নবম স্থানে কিন্তু অবশ্যই খুব ভালো ফলাফল দেয়। কেন? কেতু নবম ঘর হচ্ছে আমাদের ধর্মের ঘর, আমাদের ভাগ্যের ঘর। এবার কেতু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ এবং এক কথায় বলা যেতে পারে মোক্ষ লাভের কারক গ্রহ। সেই হিসাবে কিন্তু সে ধর্মকেও অবশ্যই অবলম্বন করে চলে। তাহলে সেই হিসাবে নবমে কেতুর অবস্থান কিন্তু অবশ্যই ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। একটা বিষয় আমরা জানি যে পাপী গ্রহ অবশ্যই পঞ্চম নবম লগ্নে, যেহেতু ত্রিকোণ ঘরে কিন্তু সে এসে অবশ্যই পজিটিভ হয়ে যায়, কিন্তু ঘরটাকে নেগেটিভ করে। এবার ঘরটাকে নেগেটিভ যাতে কম করে, সেই হিসাবে ঘরের অধিপতি গ্রহকে দেখাটা কিন্তু ভীষণভাবে দরকার। যদি শনিদেব স্ট্রং থাকে, তাহলে কেতু এখানে অবশ্যই ভাগ্যের সাপোর্ট জীবনে বারবার দেবে। যখন সে আশা করবে না ভাগ্যের সাপোর্ট সে পাবে না, তখনই কিন্তু সে ভাগ্যের সাপোর্ট পাবে। অবশ্যই নবমে কেতুর অবস্থান কিন্তু এদিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু শনি দুর্বল থাকলে এখানে কিন্তু কেতু কিছু ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করবে। কেননা এখানে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নে, তো ভীষণভাবে অস্থিরতায় ভোগাবে জাতক বা জাতিকাকে। এবং
সপ্তম দৃষ্টি পড়বে যেটা হচ্ছে তৃতীয় স্থান, অতিরিক্ত পরিশ্রম, তৃতীয় স্থানে রাহুর অবস্থান, অবশ্যই জাতক যথেষ্ট পরাক্রমী হবে কিন্তু সে পরিশ্রম করে সেখানে ফল পেতে বাধা দেবে। এবং জাতকের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে নবম দৃষ্টি যেটা পড়বে পঞ্চম স্থানে, অবশ্যই শিক্ষা লাভের ক্ষেত্রে প্রথম জীবনে বাধা, পরবর্তী জীবনে সে শিক্ষা লাভের জায়গাটা ঠিকঠাকভাবে পাচ্ছে, প্রেম সংক্রান্ত সমস্যা দিতে পারে বা সন্তান সুখের ক্ষেত্রেও ইভেন এটাও দেখা গেছে যে যদি কোনো মহিলার জন্মকুষ্ঠী অনুযায়ী আমরা দেখি এখানে পঞ্চম ঘর খুব দুর্বল থাকে তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভীষণভাবে বাধার কারণ হয়ে দাঁড়ায় এই নবম স্থানে কেতুর অবস্থান। এখানে অবশ্যই শনিকে স্ট্রং হওয়াটা খুব দরকার। শনি স্ট্রং হলে কিন্তু নবম ঘর রিলেটেড, সে কিন্তু ধর্মকর্ম রিলেটেড যদি কর্মের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু অবশ্যই জীবনে সাফল্য পাবে, অবশ্যই কিন্তু সে ভাগ্যের সাফল্য জীবনে কিন্তু পাবে। পিতার সাথে সুসম্পর্কও জায়গা থাকে যদি শনি স্ট্রং থাকে, শনি দুর্বল থাকলে কিন্তু এক্ষেত্রে প্রবলেমগুলো বৃদ্ধি দেবে অবশ্যই। পরবর্তী ঘর দশম ঘর, এটাও কুম্ভ রাশি, এটাও কিন্তু শনির রাশি, শনির মূল ত্রিকোণ রাশি। এখানে কেতুর অবস্থান যদি আমরা দেখি অবশ্যই শনির অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে। এবার দশমে কেতুর অবস্থান যদি দেখি, কেতুর প্রথমেই বলে দিয়েছি ভীষণভাবে অস্থিরতা বৃদ্ধি করায়। তো জাতক জাতিকার সব থেকে বড় সমস্যার জায়গা থাকবে তার কর্মের স্যাটিসফ্যাকশন সে পাবে না। সে যেই কর্মের সাথেই যুক্ত থাকুক না কেন তার মনে হবে যে এর থেকে বেটার কর্ম আমি আরও ডিজার্ভ করি, সেই জায়গাতে কিন্তু সে আরও বেটার খুঁজতে চাইবে, কেন তার কাজই থাকবে জীবনের উচ্চ শিখরে পৌঁছানো। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে কেতু কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবার বিষয়টা তার মানে কি কেতু সর্বপেক্ষেই প্রবলেম দেবে সেটা কিন্তু কখনোই না। তার কারণ কেতু যদি এইরকম মানে জাতক বা জাতিকে যদি এইরকম রিলেটেড কোনো কর্ম করে যেখানে কিন্তু কথা বলাটাই তার কাজ, যারা কথা বেঁচে খায় তাদের জন্য কিন্তু দশমে কেতুর অবস্থান খুব ভালো, কেন এরা খুব ভালো বক্তা হতে পারে, রাজনীতিবিদ হতে পারে। এবার যদি আমরা সেই অর্থে দেখি খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে দশমে কেতুর অবস্থান। আকস্মিক ধনপ্রাপ্তির জায়গার ক্ষেত্রেও কিন্তু কেতু অবশ্যই দশমের থেকে ভালো ফলাফল দেবে। তার কারণ হচ্ছে কি পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, দ্বিতীয় স্থান, যেটা হচ্ছে আমাদের ধনস্থান বা আমাদের কুটুমদের ঘর। তো সেই জায়গা থেকে অবশ্যই পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে কেতুর এই দৃষ্টি পজিটিভ ফলাফল নিয়ে আসবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, সেটা হচ্ছে অবশ্যই চতুর্থ স্থানে, যেখানে কিন্তু অলরেডি রাহু বসে আছে। এবার রাহুর চতুর্থে অবস্থান, দশমে যতই কেতু থাকুক না কেন সাংসারিক সুখের ক্ষেত্রে তো রাহু গৃহতে অশান্তি নিয়ে আসবে। কেতু চেষ্টা করবে সেটাকে সলভ করবার, কিন্তু সেক্ষেত্রে রাহু কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রবলেম অবশ্যই নিয়ে আসবে। এবার যখনই আমরা কেতুর অবস্থান দেখবো এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সমসপ্তমে রাহু কিন্তু বসে আছে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, তুলাতে, যেটা ষষ্ঠ স্থান, জীবনে অযথা চ্যালেঞ্জিং কর্মের সাথে যুক্ত হওয়া, রোগ ঋণ বৃদ্ধি পাওয়া। তো এই দিক থেকে সমস্যা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। জাতক বারবার বাধাগ্রস্ত হবে কর্মের ক্ষেত্রে, কিন্তু সে উঠে দাঁড়াবে যদি শনি জন্মকুষ্ঠিতে খুব স্ট্রং থাকে। এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে শনির অবস্থান। এবং যদি কোনো রকমভাবে কেতুর ওপর ধরুন কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু কেতু এখানে কর্মের জায়গাটায় অতটা সমস্যা না নিয়ে এসেও কিন্তু অস্থিরতা বৃদ্ধি করাবেই। তার মনে হবে যে তার কর্মের জায়গাতে তার উপর পলিটিক্স হচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু অবশ্যই কেতু নিয়ে আসতে পারে। শনি স্ট্রং থাকলে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেক কমে যাবে। পরবর্তী ঘর একাদশ স্থান, যেটা হচ্ছে মীন রাশি, বৃহস্পতি রাশি, এইখানেও কিন্তু কেতু হয় উচ্চ। তাহলে এইখানে বৃহস্পতির অবস্থান দেখাটা অবশ্যই দরকার। বৃহস্পতির অবস্থান নেগেটিভ থাকলেও, ধরুন বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থাতেও থাকে, যেহেতু কেতুর এটা উচ্চস্থান, এখানে কেতু কিন্তু অবশ্যই চেষ্টা করবে জাতক বা জাতিকার ক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করা। জাতক কিন্তু অবশ্যই কম খেটে লাভ করবার মূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য জীবনে অবশ্যই পাবে। তার কারণ হচ্ছে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, যেটা পরিশ্রমের ঘর। জাতক অবশ্যই চাইবে পরিশ্রম কম করে অর্থ উপার্জন করতে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, কন্যাতে, যেটা পঞ্চম স্থান, সেখানে কিন্তু অবশ্যই জ্ঞান শিক্ষা, তার কিন্তু কুইক সেন্সের মাধ্যমে সে অর্থ উপার্জন করার একটা চিন্তাভাবনা নেবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, সেটা কিন্তু অবশ্যই বৃশ্চিক, যেটা সপ্তম স্থান। সেখানে কিন্তু আমি বলবো এখানে প্রবলেম অবশ্যই কেতুর দৃষ্টি সপ্তমের সাথে যুক্ত হলে সেখানে কিন্তু প্রবলেম থাকবেই, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা। তবু জাতক ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ ফলাফল পাবে, কিন্তু এখানে বৃহস্পতির অবস্থান দেখাটা খুব দরকার। বৃহস্পতি স্ট্রং থাকলে কিন্তু যে কোনো পজিটিভ কর্ম যদি জাতক করে সেখান থেকে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল পাবে। কিন্তু কেতু যেহেতু অস্থিরতার কারক গ্রহ, সে কিন্তু জাতকের ক্ষেত্রে কি হবে যে আর্নিংসের জায়গা থাকবে, অর্থ উপার্জন হবে, কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকবে। বৃহস্পতি যদি স্ট্রং থাকে সেই জায়গাটা অবশ্যই ভালো, এখানে কোনো নেগেটিভ ফলাফল কেতু কিন্তু বয়ে নিয়ে আসবে না। কেতুর একাদশে অবস্থান এই দিক থেকে অবশ্যই খুব পজিটিভ ফলাফল নিয়ে আসবে। যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে সোনায় সোহাগা, যদি এক কথা আমরা বলতে পারি। পরবর্তী ঘর দ্বাদশ স্থান, যেটা হচ্ছে মেষ রাশি, যেটা মঙ্গলের ঘর। মঙ্গলের কিন্তু ছায়াগ্রহ হিসাবে কেতুকে ধরা হয়। এবার দ্বাদশ ঘর হচ্ছে আমাদের শয্যা সুখের ঘর, সেখানে কেতুর অবস্থান। দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, সেখানে কেতুর অবস্থান কি হবে, কেতু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ। তো দ্বাদশ স্থানে কেতুর অবস্থান কিন্তু আকস্মিক ধন ব্যয় কিন্তু যোগ অবশ্যই নিয়ে আসবে। বারবার অধিকাংশ জায়গাতে দেখা যাবে যে তারা এক্সপেক্ট করে কিন্তু সেখানে খরচ হচ্ছে। অবশ্যই জাতকের বিদেশ যাত্রা হবে, সেখানে গিয়ে কিন্তু সে সেটেল হতে পারবে না, সেখান থেকে সে ফিরে আসবে। শয্যা সুখের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতু। এবার কোনো অংশে কী হবে, জাতক বা জাতিকারা কী হয়, দ্বাদশে কেতুর অবস্থান, তারা কিন্তু ব্যয়ের প্রতি অতটা ইন্টারেস্টেড হয় না, তারা কিন্তু সেভিংস করতে পছন্দ করে, কিন্তু কেতু কোনো না কোনো প্রকার ব্যয় করাবে। এখানে মঙ্গলের অবস্থান দেখা খুব দরকার। এবার মঙ্গল সাথে থাকলে সেখানে তো দাম্পত্য জীবন নেগেটিভ হয়ে যাবে, কেন মঙ্গল এখানে সপ্তমপতি। এখানে মঙ্গলকে অবশ্যই লগ্ন সাপেক্ষে
কেন্দ্র ত্রিকোণ ঘরে থাকতে হবে, সেখানে কিন্তু কেতুর সমস্যা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে দেখুন, কেতু এইখানে কিন্তু দ্বাদশ থেকে পঞ্চম দৃষ্টি দেবে চতুর্থ স্থানে, যেটা সাংসারিক সুখ সেখানে বাঁধা। সপ্তম দৃষ্টি দেবে কোথায়? ষষ্ঠ স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। এখানে বলবো না যে ষষ্ঠ ঘরকে ভীষণভাবে পীড়িত করবে, কারণ রাহু শুক্রের ঘরে কিন্তু খুব স্ট্রং ফলাফল দেয়। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়? ধনুতে, যেটা অষ্টম ঘর, সেখানে কিন্তু আকস্মিক জীবনে কিন্তু বারবার দুর্ঘটনা নিয়ে আসবে। অবশ্যই কিন্তু জাতকের আয় আসবে, কিন্তু সেটা ব্যয়তে চলে যায়। যেহেতু অষ্টমের দৃষ্টি পড়ছে কেতুর, যে সে আকস্মিক ধনপ্রাপ্তি যেটা দেবে, অষ্টমের দৃষ্টি মানে অবশ্যই আকস্মিক ধনপ্রাপ্তি দেবে, কিন্তু সেটা জীবনে কখনো কাজে লাগবে না। এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে দ্বাদশে কেতুর অবস্থান। এখানে মঙ্গলের স্ট্রং থাকাটা কিন্তু অবশ্যই দরকার। দ্বাদশে কেতু, কেতু যেহেতু শুভ গ্রহ, দেখুন একটা বিষয় মানতে হবে, জন্মকুষ্ঠিতে কেতুই একমাত্র গ্রহ যে কিন্তু মানুষের পরিস্থিতিটা দেবতা তুল্য করে ফেলতে পারে। হ্যাঁ, অবশ্যই সূর্য কিন্তু রাজার তুল্য করে, রাজ তুল্য করে, কিন্তু কেতু করে দেবতা তুল্য, সবার কাছে পূজনীয়। সেটা বৃহস্পতির সাথে সাথে একমাত্র গ্রহ, সেটা কিন্তু কেতু তৈরি করতে পারে। তাহলে এইখানে অবশ্যই কেতুকে সর্বাপেক্ষা নেগেটিভ গ্রহ ধরলে হবে না, কেতু অবশ্যই পজিটিভ কাজ করায়। দ্বাদশ স্থানে যখনই কেতু থাকবে, তাহলে সে কী হবে? তার শখ শৌখিনতার প্রতি কোনো ইন্টারেস্টই থাকবে না, সে খরচের প্রতি যাবেই না। উল্টে দেখা যাবে তার খরচ কিন্তু সেই অন্য কোনো না কোনো খাতে কিন্তু হয়ে যাচ্ছে। এই অবস্থান কিন্তু অবশ্যই কেতু নিয়ে আসবে। যেটা আমি প্রথমেই বললাম, এখান থেকে চতুর্থ স্থানে যখন দৃষ্টি পড়বে, তার কিন্তু তার গৃহসুখের প্রতি, ভালো বাড়ি, ভালো গাড়ি, এইসবের প্রতি তার ইন্টারেস্ট থাকবে না। অর্থ থাকবে, কিন্তু সেখানে তার ইন্টারেস্ট থাকবে না, অথচ অর্থটা বাজে খাতে ব্যয় হয়ে যাবে। তো এরকম ধরনের সমস্যা কেতু কিন্তু নিয়ে আসবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, বিশ্বলগ্ন বিশ্বরাশি সাপেক্ষে কেতুর রত্ন ক্যাটসাই কিন্তু অবশ্যই আমি বলবো যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে ধারণ করা উচিত। দেখুন, ন্যাচারালি কেতুর ক্যাটসাই আমার হিসাবে জাতক বা জাতিকাকে একাকিত্বে ভোগায়। খুব দরকার না পড়লে কেতুর ক্যাটসাই আমি কখনই কাউকে সাজেস্ট করি না। অনেকে মনে করে কেতুর ক্যাটসাই ধারণ করলে আমরা কোর্ট কেস কাছারি থেকে জিতে যাবো, আমাদের শত্রু ভয় কেটে যাবে, কিন্তু সেটা উল্টে বিপরীত হয়ে যায়। তাহলে অবশ্যই কিন্তু এখানে পার্টিকুলার জন্মকুষ্ঠি থেকে, কেতুর নক্ষত্রিক অবস্থান দেখে, এবং কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরের অবস্থান দেখে অবশ্যই কিন্তু কেতুর রত্ন ক্যাটসাই ধারণ করানো যেতে পারে। তাহলে সেখানে আমরা আমাদেরকে অবশ্যই বলবো যে আপনারা কেতুর মন্ত্র, গণেশ ঠাকুরের আরাধনা অবশ্যই করতে পারেন, সেখানে কিন্তু কেতু অনেকটা শান্ত থাকবে। এখানে কিন্তু অযথা এমনি ভিডিও দেখে অবশ্যই কেতুর ক্যাটসাই কিন্তু ধারণ করবেন না। এই ছিল আজকে আমাদের বৃষ রাশি বিশ্বলগ্ন সাপেক্ষে 12টি করে কেতুর অবস্থান এবং তার ফলাফল। নমস্কার।